এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া দুষ্কর যিনি তারকেশ্বর মন্দিরে পা রাখেননি। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে সমৃদ্ধ। আর এই তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু ভক্তদের শৈব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসাবে চর্চিত এটি। আমাদের বাংলায় প্রাচীনকাল থেকেই পরিচিত ছিল কালী ক্ষেত্র হিসেবে। দেবী কালীর আরাধনায় চলত বেশি, কিন্তু শিবক্ষেত্র হিসেবে বাংলা পিছিয়ে থাকবে এমনটা কি হয়? আত্মপ্রকাশ ঘটল বাংলা জনপ্রিয় এই শৈব ক্ষেত্রটি। ভক্তের জন্যই ভগবান শিব এখানে ভক্তদের কাছে পরিচিত হয়েছে তারকনাথ রূপে। আর এই তারকনাথ নামটি থেকেই হুগলি জেলায় স্থানটির নামকরণ হয়েছে তারকেশ্বর। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি এই তারকেশ্বর মন্দিরে। আর আজ আমি আপনাদেরকে জানাবো এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস কথা। তো দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত বাবা তারকনাথের মন্দির, যেখানে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন বাবার দর্শনের জন্য। হাজার হাজার মানুষ সারা দিন রাত পড়ে থাকেন নাট মন্দিরে। সকলের বিশ্বাস বাবা তারকনাথের আশীর্বাদে সকলের সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে গড়ে উঠেছিল তারকেশ্বরের এই বাবা তারকনাথের মন্দির? কেই বা তৈরি করেছিল এই মন্দির? আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই সবকিছুই। বাবা তারকনাথের মন্দিরটি একটি 8 চালা মন্দির। বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তা মল্ল রাজাদেরই তৈরি। মন্দিরের উল্টো দিকেই রয়েছে নাট মন্দির, যেখানে হাজার হাজার মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানান। প্রত্যেক শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ। পায়ে হেঁটে, কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন ভক্তরা। হুগলির বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। তাছাড়া সারা বছরই হাজার হাজার মানুষের আনাগোনা লেগেই থাকে এই তারকেশ্বর মন্দিরে। মহাশিবরাত্রির সময়ও খুব ধুমধাম করে পুজো হয় এই বাবার মন্দিরে। মন্দির ঢোকার আগে চারপাশে আপনারা প্রচুর দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা তারকনাথের মন্দিরের ফটো সামগ্রী আপনারা চাইবা মনে করলে ক্রয় করে নিতে পারেন। বাবার মূল মন্দিরের বাঁদিকে রয়েছে একটি পুকুর, সকলে তাকে দুধ পুকুর বলেই চেনে। সেই দুধ পুকুরকে নিয়ে প্রচলিত রয়েছে নানা লোককথা ও বিশ্বাস। এখনো হাজার হাজার মহিলা সন্তান কামনায় বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বর মন্দিরে ছুটে আসেন প্রতি বছর। মনস্কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধেও আসেন। মন্দির লাগোয়া একটি কালী মন্দিরও রয়েছে। ইতিহাসে বর্ণিত আছে তারকেশ্বরের সাথে রামনগর নামক একটি স্থান অতীতে সংযুক্ত ছিল। বারাণসী থেকে এই স্থানে এসেছিলেন কেশব হাজারি নামে এক ব্যক্তি। জানা যায় যে অযোধ্যার নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে পরিবার সমেত এখানে তিনি এসেছিলেন। বিষ্ণুদাস ও ভারামল্ল নামে দুই পুত্র ও ভানুমতি নামে এক কন্যা ছিল জনৈক কৈশব হাজারির। কিন্তু এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদের নবাবের অধীন। কালক্রমে বিষ্ণুদাস ও ভারামল্ল রামনগর অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম ও কর আদায়ের চেষ্টা করলে নবাবের সৈন্য তাদের বন্দী করে। জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণু ভক্ত। মুর্শিদাবাদ নবাবের কারাগারে বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে কিছু অলৌকিক শক্তির প্রদর্শন দেখান, যা দেখে নবাব ওই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন। তিনি দুই ভাইকে মুক্ত করেন এবং বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দুই ভাইয়ের হাতে তুলে দেন। এরপর ভারামল্ল রাও উপাধিতে ভূষিত হন। কথিত আছে রাজা ভারামল্ল রাওয়ের নাকি একটি বৃহৎ গোশালা ছিল। গোশালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে, এবং সেই গোশালার একটি আশ্চর্য গরু ছিল যার নাম ছিল কপিলা। কপিলা নামক গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটি পরিত্যক্ত শিবলিঙ্গের উপর নিজের দুধ নিঃসরণ করত। রাজা ভারমল্ল রাও এই ঘটনার কথা জানতে পারেন। উত্তর ভারত বরাবরই শিবক্ষেত্র রূপেই পরিচিতি পেয়ে এসেছে। সেই সময় সুদূর উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈব ধর্ম প্রচারে এসেছিলেন যোশীমঠের নিষ্প্রাণ গিরির শিষ্য সন্ন্যাসী মায়াগিরি, এবং তার এই দীর্ঘ পথযাত্রায় তার সঙ্গী হয়ে এসেছিলেন অপর এক সন্ন্যাসী মনমুকুন্দগিরি। তারা এসে আশ্রয় নিয়েছিলেন রাজা ভারমল্লের রাজধানী রামনগরে। দুই সন্ন্যাসীর শৈব ধর্ম প্রচারের কথা রাজা ভারমল্ল জানতে পেরে তাদের সাথে সাক্ষাৎ করেন। বস্তুত এরা দুইজন সেই পরিত্যক্ত শিবলিঙ্গেরই আরাধনা করেছিলেন, এবং এরপরই দুই সন্ন্যাসী তাদের আরাধ্য এই শিবলিঙ্গের নাম রেখেছিলেন তারকেশ্বর। মায়াগিরি ও মনমুকুন্দগিরির কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভারমল্ল এটিকে রামনগরে প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই শিবলিঙ্গটি ওই স্থানেই থেকে যায়, যা আজকে তারকেশ্বর নামে সমধিক পরিচিতি লাভ করেছে। জানা যায় যে স্বয়ং তারকনাথ রাজা ভারমল্লকে স্বপ্নাদেশ দিয়ে মন্দির প্রতিষ্ঠার কথা বলেন।
সেই মতো বন পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ হয়। রাজা ভারমাল্য নিজেকে দেব সেবায় উৎসর্গ করেন এবং 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমাল্য রাও তারকেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত এই হিন্দু স্থাপত্যটি বাংলা আটচালার মন্দির স্থাপত্য শৈলীতে গঠিত। মূল মন্দিরের সামনে দেওয়ালের গায়ে সুন্দর অলঙ্করণ দিয়ে সজ্জিত করা রয়েছে। তবে মন্দির প্রতিষ্ঠার সাল তারিখ নিয়ে বিতর্ক থাকলেও ভারমাল্যের দানপত্র থেকে ওই বছরেই মন্দির প্রতিষ্ঠার কথা জানা যায়। পরবর্তী বহু সময় পর মন্দিরটি ভগ্নদশাপ্রাপ্ত হলে বর্ধমানের মহারাজা নতুন করে মন্দিরটি আবার নির্মাণ করে দেন। এই মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। অসংখ্য ভক্তের আগমন ঘটায় মন্দিরের পরিসর আরও বাড়ানো হয়েছে। এই তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে অতীতের বহু কাহিনী। ধীরে ধীরে অগণিত হিন্দু ভক্তদের সারা বছর ধরে আনাগোনা বেরিয়ে চলেছে মন্দির পক্ষে। মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর। এখন এই পুকুরটির নাম দুধ পুকুর কেন হয়েছে? প্রতিদিন শিবলিঙ্গের ওপর ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকের ওই জলাশয়ে পড়ে, তাই এই পুকুরের নাম হয়েছে দুধ পুকুর। এবং ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জলাশয়ে স্নান করলে শরীরে আরোগ্য লাভ হয়। তারকনাথ ছাড়াও দেবী কালী, লক্ষ্মীনারায়ণের মন্দির ও অন্যান্য দেবদেবীর মন্দিরও এখানে রয়েছে। চৈত্র মাসের গাজন মেলা, শ্রাবণ মাস, চড়ক নীল পূজা এবং শিবরাত্রি ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো হয় এই তারকেশ্বর মন্দিরে। বিশেষ করে গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের শিবলিঙ্গের ওপর জল ঢালায় ধর্মীয় তৃপ্ততা সত্যিই নজর কাড়ে। দীর্ঘ পথ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বাঁক কাঁধে জল নিয়ে অগণিত ভক্তগণ এই সময় মন্দিরে আসেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে আসা তাদের কাছে পরিশ্রম বলে মনেই হয় না, যেন যুগ যুগান্ত ধরে তারকনাথ তাদের কত আপনার নিজের। তিনিই যেন ভক্তদের সব কষ্ট হরণ করে নেবেন। ভক্তদের পূর্ণ বিশ্বাস বাবা তারকনাথ প্রসন্ন হয়ে সকল মনস্কামনা পূর্ণ করবেন। প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত তারকেশ্বরের এই মন্দিরটি খোলা থাকে। আবার কিছুক্ষণ বিরতির পর পুনরায় বিকাল 4টেতে মন্দির খোলা হয়, যা খোলা থাকে রাত 8টা অবধি। তবে বছরের বিশেষ দিনগুলোতে সময়ের হেরফের একটু হয়ে থাকে। ট্রেনে বা বাসে দুই মাধ্যমেই তারকেশ্বরে পৌঁছানো যায়। যদি আপনারা ট্রেন পথে আসেন, হাওড়া থেকে অগণিত ট্রেন আছে যা আপনাকে তারকেশ্বরে পৌঁছে দেবে। বাস পথেও আপনারা কলকাতা থেকে যদি আসছেন তাহলে আপনারা ডিরেক্ট বাস যদি নাও পান, আপনারা যে বাসগুলো আরামবাগগামী বাস, সেই বাসে উঠে বসতে পারেন, দিয়ে চাপাডাঙ্গায় নেমে আবার ওখান থেকে বাস চেঞ্জ করে আসতে পারেন। তবে এখানে এলে পান্ডাদের থেকে একটু সাবধানে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, একটা লাইক দিয়ে। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না। তো এই হচ্ছে তারকেশ্বরের টিকিট কাউন্টার। তো আমি আপনাদেরকে তারকেশ্বর স্টেশনে নেমে ওখান থেকে মন্দির কিভাবে গেলাম সেগুলো সমস্তটাই তুলে ধরলাম, আর সাথে ইতিহাসটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শিগগির। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন।